হিজবুল্লাহ প্রধানকে হত্যা করায় প্রতিশোধ হিসেবে মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে পাগলা কুত্তার মতো আচরণ শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ঘোষণা দিয়েছেন ইরানে যে কোনো সময় আক্রমণ করবে তেল আবিব। তবে বসে নেই ইরানও। তারা জানিয়ে দিয়েছে ইরানে কোনো আক্রমণ হলে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। অথচ জানলে অবাক হবেন, ইসরায়েল ও ইরানের একসময় গলায় গলায় ভাব ছিল। ইরান ইরাক যুদ্ধের সময় ইরানকে অস্ত্র এবং বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল ইসরায়েল। ইরানও ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। তাহলে দুই দেশের মধ্যে এই বৈরী সম্পর্কের শুরু হলো কিভাবে, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওটির বাকি অংশে। চলুন শুরু করা যাক। দুই দেশের কেন শুরু হলো তা জানার পূর্বে আগে দুই দেশের সম্পর্ক কতটা সুন্দর ছিল সেটি জানা জরুরি। 1980 সালের 22 সেপ্টেম্বর সীমান্ত দ্বন্দ্বের জেরে ইরানের ওপর ইরাকি আক্রমণের মধ্য দিয়ে ইরাক ইরান যুদ্ধ আরম্ভ হয় এবং 1988 সালের 20 আগস্ট ইরান কর্তৃক যুদ্ধবিরতিতে সম্মতি প্রদানের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। 8 বছরব্যাপী এই ধ্বংসাত্মক যুদ্ধে ইরাক ও ইরান উভয়েই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এই যুদ্ধের ফলে ইরাক ও ইরানের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল যথাক্রমে 561 বিলিয়ন মার্কিন ডলার এবং 627 বিলিয়ন মার্কিন ডলার। এই যুদ্ধ চলাকালে সাদ্দাম হুসেইনের নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর ওপর চরম সমর্থন ছিল পশ্চিমা দেশগুলোর, কিন্তু ইরানের ওপর তেমন কোনো সমর্থন ছিল না। কিন্তু বৃহত্তর মধ্যপ্রাচ্যের অনারব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এবং নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বেসামরিক বাণিজ্যের বিস্তার, গোয়েন্দা সহায়তা, রাশিয়ার হুমকির মোকাবেলা ও অস্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে ইসরায়েল এ সময় ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর ইরানে যে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেটি ছিল বাহ্যিকভাবে তীব্র ইসরায়েল বিরোধী। তারা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং তেহরানে অবস্থিত ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিয়ে সেটিকে ফিলিস্তিনের কাছে হস্তান্তর করে। ইরানি নেতৃবৃন্দ ইসরায়েলকে শয়তান এ কুকাজ বা ছোট শয়তান হিসাবে অভিহিত করে। উল্লেখ্য, ইসরায়েলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা বড় শয়তান হিসাবে অভিহিত করে। ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে এখন ইরান অস্বীকার করে। তদুপরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসরায়েল বিরোধী গ্রুপকে যেমন হিজবুল্লাহকে ইরান সক্রিয় সহায়তা প্রদান করতে শুরু করে। এমতো অবস্থায় আপাত দৃষ্টিতে ইরাক ইরান যুদ্ধে ইরানকে সহায়তা করার মতো কোনো কারণ ইসরায়েলে ছিল না। কিন্তু তা সত্ত্বেও এই যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানকে ব্যাপকভাবে সহায়তা প্রদান করে। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যখন ইরাকি বাহিনী ইরানের বিরুদ্ধে বিশেষ সাফল্য অর্জন করছিল, সে সময় ইসরায়েলি অস্ত্র ও অন্যান্য সামরিক সহায়তা ইরানকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে। যুদ্ধ শুরুর পরপরই ইরানি সরকার গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে এবং ইসরায়েলি সহায়তা লাভের জন্য দেশটির সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়। যুদ্ধ শুরুর 3 দিন পরেই ইসরায়েলি সামরিক প্রশিক্ষকরা ইরানে পৌঁছায় এবং নতুন ইরানি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে। 1980 সালে ইরানের বিভিন্ন বিমান ঘাঁটিতে প্রায় 350 জন ইসরায়েলি টেকনিশিয়ান কাজ করছিল। ইরাক ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইরানের ব্যবহৃত প্রায় 80% অস্ত্রশস্ত্র এসেছিল ইসরায়েল থেকে। ইরাক ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইরানি বিমান বাহিনী যে সচল ছিল তার মূল কারণ ছিল মার্কিন নির্মিত বিমানগুলোর জন্য প্রয়োজনীয় খুচরো যন্ত্রাংশ সরবরাহ করেছিল ইসরায়েল। 1981 থেকে 1983 সালের মধ্যে ইসরায়েল ইরানকে প্রায় 200 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম সরবরাহ করে। 1981 সালে ইসরায়েল কর্তৃক ইরানের নিকট সরবরাহকৃত সামরিক সরঞ্জামের মধ্যে ছিল 150টি M40 ট্যাঙ্ক বিধ্বংসী কামান, 24,000 গোলা ট্যাঙ্কের খুচরো যন্ত্রাংশ ও যুদ্ধ বিমানের ইঞ্জিন এবং TOW ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সামরিক উপদেষ্টা সরবরাহ, কারিগরি সহায়তা প্রদান এবং অন্যান্য অসামরিক সহায়তার পাশাপাশি ইরাক ইরান যুদ্ধ চলাকালে ইসরায়েল ইরানকে সক্রিয় সামরিক সহায়তাও প্রদান করে। যুদ্ধ শুরুর আগে থেকে ইরাক পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং ইরাক এই অস্ত্র তৈরি করতে সক্ষম হলে সেটি হতো ইরানের জন্য একটি বড় হুমকি। এজন্য 1980 সালের 30 সেপ্টেম্বর ইরানি বিমান বাহিনী ইসরায়েলের সহায়তায় পারমাণবিক রিঅ্যাক্টরের ওপর আক্রমণ চালিয়ে এটিকে ধ্বংস করে দেয়। মোট কথা,
ইসরায়েল ইরানকে এমন কোনো সাহায্য নেই যা করেনি। সে সময় ইসরায়েল ইরানের তুলনায় ইরাককে নিজেদের জন্য বেশি মারাত্মক হুমকি হিসাবে বিবেচনা করত। এটি ছিল ইরানের সাথে সুসম্পর্ক রাখার মূল কারণ। তবে এ সম্পর্কে ব্রেকআপ হতে সময় লাগেনি, কিন্তু 1979 সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। রুহুল্লাহ খোমেনি বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র চালু করে। এ নতুন সরকারের পরিচয়ের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করা। এভাবেই খোমেনি ফিলিস্তিনের বিষয়টিকে নিজেদের বলে দাবি করতে শুরু করেন, আর তার নিজের এবং তেহরানের সরকারি সমর্থনে সেখানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ স্বাভাবিক হয়ে ওঠে। ফলে একটু দেরিতে হলেও ইসরায়েল বুঝতে পারে যত চেষ্টাই করা হোক না, ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর টিকছে না। এদিকে ইরানকেও একের পর এক বিভিন্ন দেশ ত্যাগ করতে থাকে। ইরান সরকার তার বিচ্ছিন্নতা উপলব্ধি করে এবং শত্রুরা একদিন তাদের নিজের ভূখণ্ডে আক্রমণ করবে এমন শঙ্কা প্রতিরোধের লক্ষ্যে একটি কৌশল তৈরি করতে শুরু করে। তারা হিজবুল্লাহর মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক তৈরি করতে থাকে, যেসব গোষ্ঠীগুলোকে আবার ইসরায়েল এবং আমেরিকা সন্ত্রাসী মনে করে। বর্তমানে এই কৌশলে হাতে নিয়ে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন পর্যন্ত নিজেদের সাম্রাজ্য বিস্তৃত করেছে ইরান, যেটিকে ইসরায়েল আবার নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে ভাবতে শুরু করে। এদিকে ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকেনি, বরং ইরান ও তার মিত্রদের আক্রমণ এবং অন্যান্য শত্রুতামূলক কাজের প্রতিরোধ করেছে। তবে এমনটি করতে অনেকটাই বাড়াবাড়ি শুরু করে ইসরায়েল। তারা প্রতিনিয়ত মুসলিমদের হত্যা করতে থাকে। ফলে এক পর্যায়ে ইসরায়েল ইরানে আক্রমণই করে বসে। ইরান এবং ইসরায়েলের মধ্যে এই লড়াইকে ছায়াযুদ্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ উভয় দেশই একে অপরের উপর আক্রমণ করেছে। তবে অনেক ক্ষেত্রেই কেউ তা সরকারিভাবে স্বীকার করেনি। 1992 সালে ইরানের ঘনিষ্ঠ একটি ইসলামিক জেহাদি দল বুয়েন্স আইরেসে ইসরায়েলি দূতাবাস উড়িয়ে দেয়। এতে 29 জন নিহত হয়। এর কিছুদিন আগে হিজবুল্লাহ নেতা আব্বাস আল মুসাভিকে হত্যা করা হয়। এই আক্রমণের জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহ প্রধানকেও হত্যা করেছে। ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করা সবসময় গুরুত্বপূর্ণ ছিল, যাতে করে আয়াতুল্লাহ কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয়। কেবল বেসামরিক উদ্দেশ্যে সেটি চালানো হচ্ছে। ইরানের এমন দাবি ইসরায়েল কখনোই বিশ্বাস করেনি। এমনকি এই ধারণাও ব্যাপকভাবে স্বীকৃত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল টেক্সটনেট কম্পিউটার ভাইরাস তৈরি করে, যা 2000 সালের প্রথম দশকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি করেছিল। তেহরান তার পারমাণবিক কর্মসূচির দায়িত্বে থাকা কয়েকজন প্রধান বিজ্ঞানীর ওপর হামলার জন্য ইসরায়েলি গোয়েন্দাদের দায়ী করে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 2020 সালে সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি হিসাবে বিবেচিত মোহসেন ফাখরি জাহদেহকে হত্যা করা। অন্যদিকে ইসরায়েল তার পশ্চিমা মিত্রদের সাথে মিলে অতীতে তার ভূখণ্ডে ড্রোন এবং রকেট হামলার পাশাপাশি বেশ কয়েকটি সাইবার হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করেছে। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ ছিল দুই দেশের দ্বন্দ্বের আরেকটি কারণ। পশ্চিমা গোয়েন্দা সূত্র মতে ইসরায়েলি মদতপুষ্ট সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সে সময় অর্থ, অস্ত্র ও প্রশিক্ষক পাঠায় ইরান। এতে ইসরায়েলে বিপদের ঘণ্টা বাজে, কেননা তারা বিশ্বাস করে লেবাননে হেজবুল্লাহকে সরঞ্জাম এবং অস্ত্র পাঠানোর জন্য ইরানিদের অন্যতম প্রধান পথ হল প্রতিবেশী সিরিয়া। বিভিন্ন সময়ে ইসরায়েল এবং ইরান উভয়ই সিরিয়ায় কর্মকাণ্ড চালিয়েছে, যার উদ্দেশ্য অন্য পক্ষকে বড় আকারের আক্রমণ শুরু করা থেকে বিরত রাখা। 2021 সালে এই ছায়াযুদ্ধ সমুদ্রেও পৌঁছেছিল। সে সময় ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছিল ইসরায়েল। অন্যদিকে লোহিত সাগরে তাদের জাহাজে হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে ইরান। এভাবেই দুদেশের মধ্যে চলে আসছে দাকুমড়ার সম্পর্ক। সুপ্রিয় দর্শক, ইরানকে আপনি কতটা সমর্থন করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।